তালাশে বেশিরভাগ অনুসন্ধানে সরাসরি আর্থিক অনিয়ম এবং দুর্নীতির ঘটনা আপনারা দেখে থাকেন। দুর্নীতির কারণে সামাজিক উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি অর্থনৈতিক ভারসাম্যহীনতাও দেখা যায়। তবে সব কিছু সঠিকভাবে তদারকি এবং দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে এসব ভারসাম্যহীনতা থেকে রক্ষাও পাওয়া যায়। তালাশ এবার এমন অপরাধ নিয়ে অনুসন্ধান করেছে যা আর্থিক কোনো কেলেঙ্কারি নয়, তবে এই অপরাধের প্রভাব যে কতটা বড় সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। দেখুন এবারের পর্ব পাহাড় খেকো। গাছ ওই পাহাড় থেকে আনছে নি, এখান থেকে ব্রিক ফিল্ডে নিয়ে যাবে। প্রতিদিন 700 মন যায়। কোনোভাবেই কাঠ জ্বালানোর কোনো সুযোগ নেই না। আমরা এগুলো মোবাইল কোর্ট নিয়মিত অভিযান করছি। পাহাড়ের প্রাণ হচ্ছে বনাঞ্চল এবং গাছপালা। এসবই ভূমণ্ডলের প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সৃষ্টির অপরূপ লীলা সৌন্দর্যের মধ্যে বৃক্ষরাজি অন্যতম, যা ছাড়া প্রাণীকুলের অস্তিত্ব স্বীকারই করা যায় না। মানুষ ছাড়া গাছপালার হয়তোবা কোনো অসুবিধা হতো না, কিন্তু গাছপালা ছাড়া মানব অস্তিত্ব বিলীন হয়ে যেত তা কয়জন মানছি বা বিশ্বাস করছি? গন্তব্য এবার খাগড়াছড়ি। খাগড়াছড়ির পথে তালাশের অনুসন্ধানী দল। আঁকাবাঁকা উঁচু নিচু সড়কের দুই পাশে এলোমেলো পাহাড়ের সারি। পাহাড় মানেই প্রশান্তি, অনেকের মতো এমনটাই জানে তালাশ টিম। সেই শান্তির মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল যাত্রাপথে বন বিভাগের এই সাইনবোর্ড দেখে। সেখানে লেখা রয়েছে, গর্বিত সবুজ বাংলাদেশ গড়তে বনায়নের নিরলস প্রচেষ্টা অব্যাহত। বন বিভাগের এমন প্রচারে মনে হলো সবুজ সমারোহ দেখে শান্তিময় হবে সামনের পথ। কিন্তু পাহাড়ি রাস্তার পাশে এই চিত্র দেখে সে ভাবনায় যেন ছেদ পড়ল। এগুলো গাছ ওই পাহাড় থেকে আনছে নি, এখান থেকে ব্রিক ফিল্ডে নিয়ে যাবে। বুঝতে বাকি রইল না যে পাশের পাহাড়টিতে বেড়ে ওঠা হাজারো গাছের মধ্যে শেষ গাছগুলোর স্তূপ এটি। মানুষের অত্যাচারে পাহাড়টি যেন তার চিরচেনা সবুজ রূপটি হারিয়ে ফেলেছে। এখানকার আমাদের যে জলাশয়টা গাছপালা কেটে উজাড় হয়ে যাচ্ছে, এখন এটা যদি প্রতিরোধ না করে তাহলে আমাদের এখানকার পাহাড়িরা বেঁচে থাকার জন্য খুবই কষ্টকর হবে। বনায়নের কথা বলা হলেও বাস্তব চিত্র এর ঠিক উল্টো। পাহাড়ের কান্না কেউই দেখে না। গাছ খেকোদের অত্যাচারে প্রকৃতির যেন বিলীন অবস্থা। ভেতরে ভেতরে পাহাড়ের বুকে যে কত পরিমাণ করাত এবং কুড়াল চালানো হচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, গহীন পাহাড়ে নাকি প্রতিদিন চলে গাছ কাটা এবং পরিবহনের কর্মযজ্ঞ। তাদের সাহায্যে ভেতরের পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তালাশ টিম। রওনা দিয়ে কিছু দূর এগিয়ে বোঝা গেল গন্তব্যে পৌঁছানোর পথটা অতটা সহজ নয়। স্বাভাবিক রাস্তাঘাটের কোনো বালাই নেই, লোকালয় তো অনেক দূরের কথা। পাহাড়ের পর পাহাড় ডিঙিয়ে যেতে হবে সেখানে। এরই মধ্যে দুর্গম পাহাড়ি পথে গাড়ির সন্ধান পাওয়া গেল। এমন দুর্গম পাহাড়ি এলাকায় যে গাড়ি চলতে পারে তা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই অসাধ্যকে সাধন করেছে শুধুমাত্র পাহাড় থেকে গাছ উজাড় করে তা সহজে পরিবহন করার জন্য। কারণ তারা জানে যত বেশি গাছ তত বেশি টাকা। এতে প্রাণ প্রকৃতির কি ক্ষতি হলো তার কি যায় আসে বলুন? গাড়িটি যেদিক থেকে এসেছে সেদিকেই আবার চলে গেল। কিছু দূর এগুতেই পথের একটা দৃশ্য চোখ আটকালো। জানা গেল কেবল অবৈধভাবে গাছ কাটা এবং তা পরিবহনের জন্যই নির্বিচারে পাহাড় কেটে
পথ বানানো হয়েছে। পাহাড় কেটে এ রাস্তা দিয়ে যে লক্ষ লক্ষ গাছ উজাড় করা হয়েছে তা এসব মরুভূমি সাদৃশ্য পাহাড়গুলো দেখলেই আঁচ করা যায়। প্রতি বছরে ব্রিক ফিলের জন্য এরকম করে কাঠ সংগ্রহ করে নিয়ে কেটে যাচ্ছে, ছোট বড় সবাই নিয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বন জঙ্গল। কয়েক বছর আমাদের যদি এইভাবে ব্রিক ফিলে যদি এরকম নিয়ে যায় তাহলে আমাদের তা মরুভূমি হয়ে যাবে, আমরা আর কোনো গাছপালা দেখবো না। বন উজাড়ের কারণে অনেক পাহাড় দেখতে যেন ন্যাড়া শুষ্ক ভূমি মনে হয়। এ যেন চক্রাকারে পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ, আর আমরা এই ধ্বংসের পথে এগুচ্ছি জেনে শুনেই। যাই হোক, আরও কিছু দূর বন্ধুর পথ অতিক্রম করার পর প্রথম গন্তব্যে পৌঁছানো গেল। বিনা বাধায় চলছে বন ধ্বংসের কাজ। প্রতিদিন এভাবে কাটলে তো গাছ আর থাকতো না। তখন আপনাদের সমস্যা না, সমস্যা, পরিবেশের সমস্যা না, পরিবেশ সমস্যা, থাকার সমস্যা। ধারালো অস্ত্রের আঘাতে একে একে শেষ হচ্ছে পাহাড়ি সবুজ প্রাণ। সেগুলো খণ্ড করে নেওয়া হচ্ছে উঁচু সমতল এলাকায়। পাহাড়ে কি কি গাছ কাটেন না? সব গাছ কাটবে? সব গাছ মনে করেন আপনার লাকড়ি অনুমানিত হলে এটা কাটি আর কি, ছোট গাছ হলে কাটি না, এটা বড় হওয়ার জন্য রাখি দিই আমি। বড়ই, জাতা বড়ই, জাম টাম এরকম আর কি। এগুলো কোথায় যায় কি কাঠগুলো, লাকড়িগুলো? কার কার ফিল্ডে যায় এখান থেকে কাঠ? রাকিব, সেলিম সাহেব। এই যে বারবার পাহাড় ধসের ঘটনা ঘটছে তা কি নিছক প্রাকৃতিক দুর্যোগ? মোটেই না। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে মানব সৃষ্ট দুর্যোগ। আমরা প্রকৃতিকে নিজস্ব নিয়মে বাড়তে দেই না। ব্যক্তি স্বার্থ উদ্ধারের নামে প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। বন, পশু পাখি, এমনকি নদীকেও হত্যা করা হচ্ছে। ফলে প্রকৃতিও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে এবং আরও নেবে। সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক জমা হচ্ছে সদ্য কাটা গাছের বেশ কিছু স্তূপ। না, আপনারা দেখছেন যে কাজ কাজে সকাল থেকে বিকাল থেকে আমরা বাড়িতে যাই, আবার সকালে আসতে হয়। এই গাছ থাকার জন্য রাস্তাও পাহাড়ও কাতে কেটে কেটে মানে রাস্তা করা হচ্ছে। এই গাছালি যদি আমরা কেটে ফেলি আমরা পানি পাবো না। তখন পানি আমরা যখন আপনারা দেখছেন এত বড় সরা, অল্প অল্প পানি যাইতেছে। আমরা 300 টাকা সারাদিন 8টা থেকে 7টা পর্যন্ত বা 5টা পর্যন্ত কাজ করি। আমরা নিষ্ঠুর লোক না? আমাদের মতো কে আরো আছে নিষ্ঠুর? এইগুলা যদি কাজ না করে আমাদের সংসার চালাবে কে? ছেলে মেয়ে পড়াবে কে? গাছ নিধনকারী শ্রমিকরা ভালো করে জানেন এবং বোঝেন যে গাছের গায়ে কুড়াল মারা মানে নিজের পায়ে কুড়াল মারা। তা সত্ত্বেও তারা এই অপরাধ করেই চলেছেন। এর পেছনে কি কারণ তা প্রায় সবারই জানা। 4 মিনিট পর ফিরছি। এতক্ষণ তো আমরা পাহাড়ের পর পাহাড় বন ধ্বংসের বিষয় জানলাম, কিন্তু এই গাছগুলো কোথায় যায় আর কি কাজেই বা ব্যবহার করা হয় সে বিষয়ে এবার জানবো। তবে তার আগে ভিন্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় নজর পড়েছে তালাশের অনুসন্ধানী দলের। পাহাড়ে অবৈধভাবে গাছ কাটার বিষয়টি দেখে ফেরার পথে একটি মাটি ভর্তি ট্রাকের দিকে নজর আটকালো তালাশ টিমের। কোথা থেকে ট্রাক ভর্তি মাটি আনা হচ্ছে সেটা জানতে ট্রাকটি ছেড়ে আসার স্থানের দিকে রওনা শুরু হলো। গন্তব্যে পৌঁছানোর পর যা দেখা গেল অবাক কাণ্ড। ফসলি জমি থেকে মেশিনের সাহায্যে মাটি কাটা হচ্ছে, তাও আবার কোমর সমান গর্ত করে। কারা করছে সব কাজ? তারা সকাল থেকে মাটি কাটতেছিল। আপনারা আসার খবর যে কোনো সংবাদ মাধ্যমে তারা পাইছে, পাওয়ার সাথে সাথে সকলে পালিয়ে গেছে এখান থেকে। এই এলাকাটা তো অনেক বড়, বিভিন্ন দিকে ছোটাছুটি করে তারা চলে গেছে। ফসল কি ফলবে সব জমিতে? আপনাদের জায়গা আছে না, আপনাদের জায়গা একজনে পয়সা দেখাইবো, এত টাকা দিব, তোমার মাটিগুলি দেন, দিয়ে দেয় আর কি। তাহলে এটা ক্ষতিকর না পাহাড়ের জন্য? ফসল তো কম হবে, মাটি সামরাতা ভিটামিন মাটিটা সব লইয়া যায়, কই ভিটামিন থাকবো আর। এই জায়গাটা আগে খুব সুন্দর জায়গা ছিল, কেননা এখন পুরো ছাড়া এখন মাটি কাটা হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে
মনে করেন আপনার জমিন আর আমার জমিন, আমার তো মাটি কেটে বিক্রি দিয়ে দিয়েছে, মনে করেন আমার তো নষ্ট হয়ে গেল না জমিটা। এমনিতেই পার্বত্য এলাকায় আবাদযোগ্য জমির বড়ই অভাব, তার উপর সেখান থেকে যদি ইট ভাটার জন্য মাটি কেটে নেওয়া হয় তাহলে খাদ্যশস্য চাষাবাদ হবে কোথায়, আর খাদ্যের যোগানই বা আসবে কোথা থেকে? পাহাড়ি সাধারণ মানুষদের কাছে ইট ভাটা আগে নাকি খাবার আগে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন। আমরা একটু ইট ভাটাগুলোর কি অবস্থা সেখান থেকে ঘুরে আসি। তথ্য বলছে খাগড়াছড়িতে যে ৩৩টি ইট ভাটা আছে সেগুলোর একটিরও কোনো বৈধ অনুমতি নেই। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে অল্প দূরত্বের ইট ভাটা এটি। ভেতরে ঢুকতেই চোখে পড়ল নির্বিচারে পাহাড় থেকে কাটা শত শত গাছের স্তূপ। এইগুলো কি ডিসির অনুমোদন আছে? তাই বলছি। লাকড়ি কি অনুমোদন আছে? লাকড়ির অনুমোদন নাই। হ্যাঁ, লাকড়ির অনুমোদন নাই। ভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানো হচ্ছে এসব গাছ। প্রতিদিন পাহাড়ের কত গাছ পুড়ে কয়লা হচ্ছে তার কি হিসাব আছে? এখানে কি পরিমাণ খড়ি ব্যবহার হয় প্রতিদিন? প্রতিদিন 700 মন যায়। হ্যাঁ, 700 মন যায়। প্রতিদিন কত মন? 600। তো এইটা কারা দেয় কাঠ? কাঠ দেয়, পাট এটা দেয়, চাকমা দেয়, মগ চাকমা। তথ্য বলছে বর্তমানে খাগড়াছড়ি জেলায় পরিবেশের ছাড়পত্রবিহীন ৩৩টি ইট ভাটা সচল আছে। সেই হিসেবে ইট ভাটা প্রতি গড়ে 500 মন করে কাঠ পোড়ানো হলে ৩৩টি ইট ভাটায় প্রতিদিন গড়ে গাছ পড়ে 16,000 মন। সেক্ষেত্রে 6 মাসের সিজন হিসাবে শুধু খাগড়াছড়ি জেলায় ইট ভাটাতে গাছ পোড়ানো হয় প্রায় 30 লাখ মন। প্রতি মন কাঠের বাজার মূল্য 350 টাকা করে হলে গাছের মূল্য দাঁড়ায় 100 কোটি টাকা। অথচ নিয়ম অনুযায়ী স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া এসব গাছ কাটার কোনো নিয়ম নেই। তাহলে এসব অবৈধ কর্মযজ্ঞ কিভাবে চলছে? কথা হলো এক ইট ভাটার ম্যানেজারের সাথে। হিলের মানুষ তো গাছ বাস এগুলো বিক্রি করে যদি না খায়, হিলের মানুষ কি না খায় মরবো? কিন্তু এইগুলো কি অনুমোদনহীন না? এই চিমনিগুলো জানেন? এটা এখানে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলি, তো এগুলো মাইনাস করে 1 বছর 2 বছর 5 বছরের টাইম দেয়, ওইভাবে করে আর কি। সরকার দেয় বা সরকারের এমপি আছে, মন্ত্রী আছে, নেতারা আছে, হেরাই তো টাইম দেয়। সবই ম্যানেজ করা লাগে। কি ম্যানেজ করা লাগে বলুন? যাকে যেভাবে ম্যানেজ করা লাগে ঠিক এভাবে ম্যানেজ করে নিতে হয়, যদি চালাইতে হয়। শুধু এই ইট ভাটার অবস্থা যে এমন তা নয়, এই জেলায় সব ইট ভাটাগুলোতেই অনিয়মকে যেন নিয়মে পরিণত করা হয়েছে। জমির মাটি ও কাঠ পোড়ানো তো আছেই, সেই সাথে শিশু শ্রম ভাটাগুলোতে যেন মামুলি ব্যাপার। কিসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো? পড়ি না। তোমার বয়স কত? বয়সে জানি না আমি। হ্যাঁ, বয়সে জানি না। তোমার বাসা কোথায়? নোয়াখালী। এখানে কেন আসছো? এখানে আমি এনে আসি। হ্যাঁ, বিকেলে কাম করতে আসি। কি কাম করো? এগুলো মানে আমি ইট বানাও। ডেলি কত করে পাও? ডেলি আমরা হিসাব করি না তো। তাহলে একে যেতাই না ইয়া তখন কাটি আমরা। আইন অনুযায়ী ইট ভাটাগুলোয় ফসলি জমির মাটি এবং বনের কাঠ পোড়ানো সম্পূর্ণ অবৈধ। তা সত্ত্বেও ইট ভাটাগুলোর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এখানে সব কিছুই বৈধ। পরিবেশ ও জীবন রক্ষাকারী পাহাড় প্রকৃতি ধ্বংসের মাধ্যমে পরিবেশ দূষণকারী ইট ভাটা সচল রেখে মানব জীবন কোন পথে এগুচ্ছে তার কিছুটা নমুনা দেখানোর চেষ্টা করবে তালাশ টিম। ইট ভাটা থেকে 1.5 কিলোমিটার দূরত্বের এই বাড়ির অবস্থা দেখুন। যেখানেই স্পর্শ করা হোক সেখানেই ধুলা ধুলা। বাতিও জ্বলে না রাইত হইলে। কেন? ওই যে ধুলা বালু তো শেষ। রাকিবের বিল আছে, সেলিম সাহেবের বিল আছে, এখানে 2টা রান্না বাড়ি করে তৈরি। এই যে থাল বাটির ভিতরে ধুলা বালু, ঘরের ভিতরে ধুলা বালু, এই যে বিছনা 2 বার করে জারি আমি যাইরা পরে আমি শুই। মনে করেন যে টিলার নাম থেকে উঠালি এইভাবে করি। কত ওষুধ পাতি খাইতে আছি স্যার, কিচ্ছুতে কিচ্ছু হয় না। পাহাড়ি প্রত্যন্ত এলাকায় বসবাস করেও
প্রতিটি নিঃশ্বাস যে কতটা কষ্টের হয় তা আরজ মিয়ার চেয়ে আর ভালো কে জানে। অবস্থা কি অবস্থা দেখেন তো, কি অবস্থা, আর কইতে পারি মানে। এই এলাকার ইট ভাটার মালিক রাকিবের মুখোমুখি তালাশ টিম। পরিবেশের ভারসাম্য অনুযায়ী এই পাহাড়ের থেকে 3 কিলো দূরে থাকতে হবে। যে নীতিমালা আছে ওই নীতিমালাতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে লাইসেন্স পাইতেছে না। পড়াশোনা না দেখতেও দেখে না, রাষ্ট্রের আইন মেনে চললে তো অনিয়ম। আপনারা অনিয়ম করতেছেন তো? এটা তো রাষ্ট্রের আইন না মেনলে অনিয়ম। অনিয়ম করে কেমনে? আমরা অনিয়ম করে পার পাওয়ার জন্য না, আসলে পার্বত্য চট্টগ্রামের যে বৃত্তিগুলো হচ্ছে এগুলো তো সবাই যেভাবে চলে আমরা ওইভাবে চলতে হবে। আমি তো 100% কইলে দাঁড়ালে আমার কস্টিং খরচ বাড়ি। পাহাড় থেকে অবৈধভাবে গাছ কাটা এবং তা ভাটায় পোড়ানোর ব্যাপারে জানতে বিভাগীয় বন কর্মকর্তার কাছে তালাশ টিম। এই বনগুলো থেকে অবৈধভাবে বনজ দ্রব্য বিশেষ করে গাছ কেটে অনেক সময় ওরা পরিবহন করে এবং ইটভাটায় ব্যবহার করে থাকে এবং এটাকে বন্ধ করা উচিত, নাহলে এই খাগড়াছড়ির পরিবেশের উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে ভবিষ্যতে। এবং একদিকে যেমন বনজ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে মাটি এবং ছড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক, সে হিসাবে ইট ভাটাগুলোর ব্যাপারে তিনি ভালো জানার কথা। আমরা ইট নির্মাণ একেবারে বন্ধ করতে পারছি না, কিন্তু একই সাথে যাদের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধেও আমরা আইনগত যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মোবাইল কোর্ট নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং তাদেরকে দণ্ড প্রদান করছে। কোনোভাবেই কাঠ জ্বালানোর কোনো সুযোগ নেই না, আমরা এগুলো মোবাইল কোর্ট নিয়মিত অভিযান করছে। সবশেষ পরিবেশ অধিদপ্তরে তালাশের অনুসন্ধানী দল, দেখা যাক তারা এবার কি বলেন। একটা পাহাড়ে বন কাটা হচ্ছে এবং প্রতিদিন ট্রাক ধরেন যে গাড়ির পর গাড়ি হচ্ছে, বাগানের পর বাগান সাফ হয়ে যাচ্ছে, এইগুলো আপনারা জানেন না? এটা আমরা অবশ্যই জানি, এটা আমাদের নলেজেও আছে। আমরা আপনাদের থেকেও নিউজ পাই, ঠিক আছে? কি জানেন সেটা বলছি, যে বিভিন্ন যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানে যারা অবৈধ দখলদার আছে তারা দখল করতেছে এবং পাহাড় কাটতেছে। এটা অবশ্যই পরিবেশের অনেক হিউজ ক্ষতি হচ্ছে। গাছ তো অবশ্যই কাটতেছে, পাহাড় কাটতে গেলে তো গাছ কাটাই লাগবে। পরিবেশে যে ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশ অধিদপ্তর যে আমরা ঠিকঠাক মতো এখনও আমাদের কার্যক্রম চালাইতে পারছি না, জনবল সংকট অন্যতম একটা কারণ। আমরা এখনও আমাদের অনেক জেলায় অফিস সেট আপ করতে পারিনি শুধু জনবলের কারণে। পরিবেশ এবং প্রকৃতি রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই। আধুনিক সুরম্য অট্টালিকা আর ইট কাঠের নগদ জীবন সত্ত্বেও বনাঞ্চল ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্য থাকা অপরিহার্য, আর পরিবেশের এই ভারসাম্য বিঘ্নিত করার জন্য মানুষ যে একমাত্র দায়ী তা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কিছু লোভী ব্যক্তি পাহাড়ের বন জঙ্গল কেটে উজাড় করছে, আর তাতে পরিবেশের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মানব সম্প্রদায়। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, প্রকৃতিরও ক্ষতি হচ্ছে। আসুন পরিবেশ বাঁচাই, সবুজে বাঁচি। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।